ওদের কথোপকথন শুনে সিনুর আচমকা প্রচণ্ড রাগ চেপে গেল। তড়াক করে বসা থেকে উঠে সকলকে অবাক করে দিয়ে হিজাবের উপর দিয়ে শাহনাজের চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদ্দপ মেয়ে মনে ছিল না তাই না? তোমার বোকামে আমাদের কেন এভাবে ভোগাবে? আর রাতের বেলায় বা কেন যেতে হলো তোমাকে? শাহনাজ ব্যথা পেয়ে চাপা আর্তনাদ করে বলল, মাম্মা, নোটসগুলো দরকারি ছিল অনেক। আমি ভাবিনি এত দেরি হয়ে যাবে। বিকেলের দিকে গিয়েছিলাম, কিন্তু আন্টি নাস্তা করিয়ে তবে বিদায় দিয়েছে আমাকে। তো আমি কি করব? তোমার মন কেন এত ভুলো সেটাই আজ আমি দেখব। তোমাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। সবসময় তোমার সমস্ত ভুল নির্দ্বিধায় মেনে নিয়েছি আমি। আজকে সীমা পার করে ফেলেছো। কথাটা বলে সিনু ওর চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে সামনের দিকে যেতে লাগলো। ওইদিকে শাহনাজ ব্যথা পেয়ে কান্না করতে করতে বলল, মাম্মা, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ছাড়ো মাম্মা, ব্যথা পাচ্ছে। সিনুর কোনো হেলদোল নেই। তানিয়া আর আয়েশা অনেক চেষ্টা করেও আটকাতে পারছে না। তুষারের বুক পড়ে যাচ্ছে শাহনাজের চোখের পানি দেখে। ও সিনুর সামনে গিয়ে দুই হাত মেলে ব্যস্ত হয়ে বলতে লাগলো, বড়মা, মানছি নাজের ভুল ছিল, ওকে বকা দেওয়া উচিত, কিন্তু এভাবে না প্লিজ। আমি ওকে বোঝাবো, ও আর এমন বোকামি করবে না, ছেড়ে দাও ওকে। সিনু চোখ বন্ধ করে নিজের রাগ গিলে বলল, সামনে থেকে সরো তুষার। তুমি আমার অনেক পছন্দের, কিন্তু আজ আমি কারো কথা শুনবো না। এই মেয়ের একটা শিক্ষা পাওয়ার খুবই জরুরি। না বড়মা, আমি নড়বো না, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ, এবারের মতো মাফ করে দাও। এরপর থেকে ও অনেক বিচক্ষণ হয়ে যাবে, বিশ্বাস করো। দেখো তুষার, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, তাই বলছি সরো। তুষার তবুও না সরায় সিনু নিজের পথ পরিবর্তন করে নিচতলায় ওদের রুমের দিকে যেতে লাগলো। তুষার আবারও আটকালো, কিন্তু কাজ হলো না। শাহনাজ ক্রন্দনরত চোখে তুষারের দিকে তাকালো। তুষার ব্যর্থ সৈনিকের মতো অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে থাকলো। আয়েশা বোনের অবস্থা সহ্য করতে না পেরে পেটে হাত চেপে নিচে বসে পড়ল। এখন আর বেশি ধকল নিতে পারে না, অল্পেতেই ক্লান্ত হয়ে যায়। এমন অস্বস্তিশীল একটা পরিস্থিতিতে কি করা উচিত সেটা কেউই বুঝতে পারছে না। সিনু সহজে রাগে না, কিন্তু রাগলে আর থামানো যায় না একজন ব্যতীত। সিনু শাহনাজকে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে ধরলে পেছন থেকে একটা কণ্ঠ শুনে ও নিজের কদম থামালো। সিনো, হচ্ছেটা কি? ওকে ছেড়ে দাও। সাজিদের কর্কশ কণ্ঠস্বরে সিনু পিছন ঘুরে তাকালো। ও পুনরায় বলে উঠল, মেয়ের সাথে এমন করছো কেন? আপনার মেয়ে কি ভালো? ওর কাজকর্ম আমাকে বিরক্ত করে দিচ্ছে। আজ ওকে আমি ছাড়বো না। যাই ভুল করুক না কেন, মেয়ের গায়ে হাত তুলতে পারো না তুমি। ওকে অন্যভাবে বোঝানো সম্ভব। অন্যভাবেই তো বোঝাতাম, কিন্তু কোনো কাজ হয়নি। ওকে ঠিক করার জন্য এটাই একমাত্র উপায়। সাজিদ অত্যন্ত গম্ভীর গলায় বলল, মেয়েকে ছাড়ো। ছাড়বো না আমি। আমি এক কথা বলতে পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। তাই বলছি, ওকে ছেড়ে দাও, আমাকে রাগিও না। সিনু শাহনাজের মাথা থেকে নিজের হাত সরালো। শাহনাজ কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপছে। সিনু ওকে ছেড়ে দিলেও কাটকাট গলায় বলল, এই মেয়েকে আপনি সামলান, এর বিষয়ে যেন একটা কথাও আর আমার কানে না আসে। বলে সিনু গটগট পায়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। সেই দিকে তাকিয়ে শাহনাজ আরও জোরে কাঁদতে লাগলো। সাজিদ ধীর পায়ে গিয়ে মেয়েকে আগলে নিল। সবাই কিছুক্ষণ থম মেরে ওইখানেই দাঁড়িয়ে থাকলো। সাজিদ ইশারা করতেই ওরা যে যার রুমের দিকে অগ্রসর হলো। তুষার যাওয়ার পাশাপাশি বারবার ঘুরে ঘুরে নিজের নাজের ক্রন্দনরত মুখের দিকে তাকাতে লাগলো। শরীর একটু খারাপ লাগায় সাজিদ ফিরে এসেছিল সাবাস আর মেহমাতের জোড়াজড়িতে। সাবাস মায়ের ব্যবসার প্রতি ইন্টারেস্টেড হলেও তুষার গ্র্যাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত বাবার ব্যবসাতেও টুকটাক দায়িত্ব পালন করবে। ড্রয়িং রুমে সাজিদ আর শাহনাজ ব্যতীত আর কেউ নেই। শাহনাজ বাবার কাঁধে মাথা দিয়ে এখনও ভয়ে থরথর করে কাঁপছে। ক্ষণকাল নীরবতার পর সাজিদ স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট আব্বাজান, তোমাকে বাঁচিয়ে নিয়েছি জন্য ভেবো না যে তোমার দোষ ছিল না। তুষার আমাকে ফোন করে সব বলেছিল। ও জানতো আমি ফিরবো আজ। যাকে সে কথা, তুমি যে কাউকে কিছু না বলে বান্ধবীর বাসায় গিয়েছিলে, এটা কি ঠিক হয়েছে? শাহনাজ মাথা নাড়িয়ে বলল, না। এমন কাজ আর কোনোদিন করবে? না। বেশ, এখন তোমার মাম্মার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বলো, ওর থেকে মাপ চাও। আসলে সবাই তোমার মাম্মার রাগটাই দেখেছে, কিন্তু রাগের ভিতরে যে কতটা ভয় লুকিয়েছিল সেটা শুধু আমি জানি। রাতের বেলা একটা মেয়েকে খুঁজে না পেলে তার বাবা মায়ের সামনে, তার বাবা মায়ের মনের মধ্যে যে কি চলে সেটা তুমি ভাবতেও পারবে না। শাহনাজ ক্ষীণ কণ্ঠে বলল,
বুঝেছি বাবা। ছোট আম্মুজান, একটা কথা জানো, তোমার মাম্মা আজ আমার উপর প্রচণ্ড রেগে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি তোমাকে না বাঁচাতাম তাহলে ওই তোমার মাম্মাই কাল আমার উপর দ্বিগুণ রেগে যেত। বলতো, আমি না হয় আগের মাথায় মেয়েটাকে একটু মেরেছি, তাই বলে আপনি আটকাবেন না? আশ্চর্য, কেমন বাবা আপনি! আপনাকে বাবা কে বানিয়েছে? হ্যাঁ, আপনার কি একটু লজ্জা করে না? কথাগুলো সাজিদ শিনুর মতো করেই বলল। তা শুনে শাহনাজ কান্না ভুলে গিয়ে খিলখিল করে হাসতে লাগলো। মেয়েটাকে হাসতে দেখে সাজিদ ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাজিদ তাগাদে দিতেই শাহনাজ মেপে মেপে পা ফেলে সিনুর দরজার সামনে গিয়ে মৃদু করাঘাত করে বলল, মাম্মা, ও মাম্মা, মাম্মা গো, এই মাম্মা, ওই মাম্মা, শুনছো মাম্মা? ও মাম্মা গো, শুনছো? নিজের 3 নম্বর পোটলার মাম্মা, শুনছো? এই ডিপজলের বউ, শুনছো? সিনু খট করে দরজা খুলে দিয়ে চোখ পাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, ভেড়ার মতন ভ্যা ভ্যা করছো কেন? বাপের থেকে শিখে আসলে? শাহনাজ 32 পাটি দাঁত বের করে হেসে বলল। চাহ দুষ্টু, একদম আমার মতোই হয়েছে মাম্মা। সিনু কপাল কুঁচকে বিছানায় গিয়ে বসে বুকে দুহাত গুজে বলল, ভুল, কারণ আমি তোমার মতো না, বরং তুমি আমার মতো হয়েছো। শাহনাজ মায়ের সম্মুখে এসে বলল, কি বুদ্ধি মাম্মা তোমার, নিশ্চয়ই বাবার কাছ থেকে শিখেছো। তোমার বাবার আবার বুদ্ধি? পারে তো শুধু মুখটা হাড়ির তলার চেয়েও বেশি কালো করে রাখতে, আর হুটহাট ক্যাটক্যাট করে সবাইকে ফুটফাট করে দিতে। ঠিক ঠিক। সিনু ভ্রু কুচকে ওর দিকে তাকাতেই শাহনাজ কপাল চাপড়ে বলল, তোমার তয়ের ছড়াছড়িতে আমার মুখটা ত ছাড়া আর কিছুই আসছে না। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর শাহনাজ মায়ের দুহাত আলতো করে ধরে শান্ত স্বরে বলতে লাগলো, মাম্মা, তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ভুল করে ফেলেছি। এই যে, যেমন অনেক চেষ্টা করেও নিজের পড়া আটকাতে পারিনি, তেমনই কোনো জায়গায় কোনো পদক্ষেপ নেওয়া উচিত, সেটাও তৎক্ষণাৎ বুঝে উঠতে পারিনি। আমার ভুলগুলো একটু ধরিয়ে দিতে সাহায্য করো মাম্মা। সিনু জোরে একটা শ্বাস নিয়ে কণ্ঠটা স্বাভাবিক করে বলল, সেটা ধরিয়ে দেওয়ার জন্য অন্য কেউ আছে। আমি শুধু বলবো, যেখানে সমস্যা বাড়ির কাউকে না কাউকে ফোন করবে তুমি। নিজের ফোন না থাকলে আশেপাশে কারো থেকে নিয়ে ফোন করবে, ঠিক আছে? শাহনাজ অত্যন্ত সিরিয়াস মুখভঙ্গিতে বলল, কিন্তু মাম্মা, সেই আশেপাশের মানুষটা যদি আমাকে ছিনতাইকারী ভেবে আমাকে গণধোলাই দেয়, তাহলে? আর আমার ভুল ধরে দেওয়ার জন্য তোমার জামাই যথেষ্ট হবে বলে মনে হয় না। কারণ একটা মানুষ এতগুলো ভুল ধরিয়ে দিতে গেলে নিজের ভুলের সংজ্ঞা ভুলে যাবে। দেখা যাবে বলছে কারোর সাথে দেখা হলে তাকে থাপ্পড় মারা উচিত। এটা আন্তরিকতার পরিচয়ক। অনেকদিন থেকে কেউ একজন নীরকে ফলো করে চলেছে, যদিও নীর সেটা বুঝতে পারছে না। ও রোজকার মতো ভার্সিটি শেষে কফি শপে যায়, তবে এমনভাবে যায় যেটা শাহনাজও বুঝতে পারে না। নীরা সাবাস ব্যতীত এই বিষয়ে কেউ জানে না। অভ্যাস মতো আজকেও নীর শাহনাজের থেকে বিদায় নিয়ে চুপিসারে কফি শপের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই আগন্তুক ব্যক্তিটাও হুট করে কোথা থেকে যেন চলে আসলো। নীর যেভাবে যেভাবে কদম ফেলছে, ঠিক সেভাবে এই আগন্তুকটাও কদম ফেলছে। রাস্তা ফাঁকা নেই খুব একটা, আর তাছাড়াও নীর কফি শপেও পৌঁছে গেল ইতোমধ্যে। ইদানিং সাফিম নীরের দিকে তাকিয়ে থাকে, যেটা নীরকে প্রচণ্ড খুশি করে দিচ্ছে। এটা পজিটিভ সাইন ওর কাছে। আজও তার ব্যতিক্রম হলো না। নীর আসার সাথেই সাফিম ওর জন্য 1 কাপ কফি নিয়ে আসলো, তবে আজ কফির ওপরে লাপসায় নাকা। সাফিম মুচকি হেসে ফিরে গেল। নীরের লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। ও যত দ্রুত সম্ভব নাভিনের সাথে কথা বলবে, আর দেরি করতে চায় না নীর। বেশ কিছুক্ষণ পর নীর কফি শপ থেকে বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আগন্তুকটা বেশ দ্রুতপদে হেঁটে এসে নীরকে ধরতে যাবে, তার আগেই রাস্তা দিয়ে কয়েকজন মানুষ হেঁটে আসায় সেই ব্যক্তি থেমে গেল। এই ফাঁকে নীর ট্যাক্সি নিয়ে স্থানটা থেকে প্রস্থান করলো। শাহনাজের সাথে নীর ভার্সিটির পাশে অবস্থিত একটা কনফেকশনারিতে চলে গেল আইসক্রিম খেতে। নতুন ফ্লেভারের একটা আইসক্রিম এসেছে কিনা। শাহনাজ 2 হাতে 2টো আইসক্রিম নিয়ে একসাথে খেতে খেতে বলল, আইসক্রিম খাওয়ার ক্ষেত্রে যদি নোবেল দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে সেটা আমিই পেতাম। নীর নিজের আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে হেসে হেসে বলল, ভুল, সেটা সিনু খালামণি পেত। শাহনাজ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে কিছু মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বলল, ওহো, তাই তো। মাম্মার কথা তো ভুলেই গিয়েছিলাম। আমার মনে আছে সেই কথাটা এখনো। একদিন মাম্মা আমাদের 3 জনের জন্য আনা আইসক্রিম লুকিয়ে লুকিয়ে খেয়েছিল। তা দেখে আমার কি কান্না!
আমাদের কান্নার মাম্মার দাঁত কালানো দেখে বাবা সেদিন 4 ঘন্টা মাম্মার দিকে গম্ভীর মুখে তাকিয়েছিল। মাম্মা শুধুমাত্র বাবার এই দৃষ্টিটাই প্রচণ্ড ভয় পেত। সেই হিসেবে বলতে পারিস খুব ভয়ঙ্কর শাস্তিটাই পেয়েছিল মাম্মা। নীর জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসতে হাসতেই বলতে লাগলো, সে যাই হোক, পুরস্কারটা কিন্তু তোদের বাড়িতেই থাকতো। শাহনাজ হঠাৎ ভুলবশত বলে উঠল, তুইও তো সেই পরিবারেরই স্থায়ী সদস্য হতে পারতি। নীরের হাসি বন্ধ হয়ে গেল। শাহনাজ নিজেও থতমত খেয়ে মুখ বন্ধ করলো। অস্থিরতায় ও গপাগপ 2 হাতের আইসক্রিম গোগ্রাসে গিলতে লাগলো। দীর্ঘ নিস্তব্ধতার পর নীর টপিক বদলে শান্ত স্বরে বলল, খালামণির জন্য কয়েকটা আইসক্রিম কিনছি আমি। তুই ভার্সিটিতে গিয়ে আপাতত আমাদের কম্বাইন্ড প্রেজেন্টেশনটা রিচেক কর, পরে সামনে গিয়ে যেন লজ্জায় না পড়তে হয়। শাহনাজ দ্রুত চলে গেল। ও নিজেকে আর নীরকে কোনোরূপ বিব্রতিতে ফেলতে ইচ্ছুক না। নীর হতাশ শ্বাস ফেলে ওর গমন পথের থেকে চোখ সরিয়ে সামনে চলে গেল আইসক্রিম কেনার জন্য। হঠাৎ পরিচিত ও প্রিয় কণ্ঠ কানে আসতেই নীর সেদিকে মনোযোগ দিল। কনফেকশনারির একটা নির্দিষ্ট স্থানে সাফিম উল্টো হয়ে একটা মেয়ের সাথে বসে কিসব জানি কথা বলছে। নীর সাফিমের পিছন দিকটাই শুধু দেখতে পেল। সাফিমের থেকে চোখ সরিয়ে ওর সামনে সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। সাফিম বাঁকা হেসে মেয়েটাকে বলছে, টেনশন করো না ডার্লিং, তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করব। মেয়েটা খানিকটা ধমক দিয়ে বলল, এই চাকরি করে তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে? আমার শখ পূরণ করতে হলে তোমাকে এই রকম 10টা চাকরি করতে হবে। আরে রাগ করছো কেন? এর চেয়েও বড় একটা বুদ্ধি আছে আবার। কি? আমার বছর এক ঘনিষ্ঠ আত্মীয়র মেয়ে আমাকে মেবি পছন্দ করে। আমি ওকে ভুলিয়ে ভালিয়ে পয়সা হাসিল করব। মেয়েটা দেখতে খুবই ইনোসেন্ট, সহজে মন জয় করতে পারবো আশা করছি। মেয়েটি গালভরা হেসে বলল, আমার সাফিম দেখছি অনেক ফেমাস। বড় লোকের মেয়ে তোমার পিছনে পড়েছে, ভাবা যায়? সাফিম ভাব নিয়ে বলল, এই চেহারার জন্যই এত এত মেয়ের সাথে প্রেমের অভিনয় করে টাকা হাতাতে পারছি। তবে তুমি আমার ভালোবাসা, তোমার জন্যই আমার এত পরিশ্রম। সেটা তো আমি জানি সাফি, কিন্তু শোনো, এসব করতে করতে অন্য মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ো না জানো। আরে তা সম্ভব নাকি? তবে একটা কথা না বলে পারছি না, এই বসের ভাগ্নিটা আসলেই অনেক কিউট। এই রূপ দিয়ে যে কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করতে পারতো, অথচ আমার পেছনে পড়েছে। অবিশ্বাস্য। খবরদার সাফি, আমার সাথে প্রতারণা করার চেষ্টা করলে তোমাকে খুন করব আমি। রিল্যাক্স ডার্লিং, এ আমাদের কাছে সোনার হরিণ। এর থেকে যতটা সম্ভব হাতিয়ে নিতে হবে। পাশাপাশি একটা শিক্ষাও দেওয়া উচিত, যাতে নিজের সুরক্ষিত পরিবেশ ছেড়ে অবাধে বাইরে আসার, নিজের মা বাবার অগোচরে কাউকে পছন্দ করার, লুকিয়ে লুকিয়ে দেখা করার স্পর্ধা না দেখায়। এদের সুখ মনে হয় সহ্য হয় না। যাই হোক, এতে করে আমাদের জন্যই লাভ হয়েছে। নীর নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে। কোনো মতে পা চালিয়ে ও কনফেকশনারি থেকে বেরিয়ে গেল। উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো পা ফেলে ও এগিয়ে যেতে লাগলো। পেছন পেছন সেই আগন্তুক ব্যক্তিটাও আসতে লাগলো। ভার্সিটি থেকে খানিকটা দূরে একটা নদী রয়েছে, সাথে গাছগাছালিপূর্ণ এক সবুজ শ্যামল স্নিগ্ধ মাঠ। সেই মাঠে কোনো মতে পৌঁছে নীর আর পারল না এগোতে। ওর ভঙ্গুর পা দুটো ধপ করে নিচে পড়ে গেল। সারা শরীর ভেঙে এসেছে নীরের। অষ্টাদশ মনের প্রথম ভালো লাগাটা এভাবে মিথ্যা প্রতিপন্ন হবে সেটা নীর ভাবতে পারেনি। ওর মনের মানুষ এতটা কুটিল মনের হবে সেটাও ও ভাবতে পারেনি। এইভাবে মানুষ চিনতে ভুল করবে সেটাও ও ভাবতে পারেনি। সেই আগন্তুক ব্যক্তিটাও এসে পড়ল সেখানে। একটা গাছের পেছনে গিয়ে লুকালো সে। পরনে তার কালো শার্ট, ধূসর প্যান্ট আর মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক। সামনের ভেঙে পড়া ঝরঝর করে কান্না করতে থাকা অষ্টাদশী যুবতীটার দিকে তাকিয়ে সেই আগন্তুক মাথার ক্যাপ খুলল। একটু পর মুখের মাস্কটা খুলে ফেলল এবং সাথে সাথে কঠিন মুখের সাবাসের দর্শন পাওয়া গেল। সাবাস হতাশ শ্বাস ফেলে বলল, নিককে তোকে আগে বলেছিলাম, ভুল করছিস, শুনলি না। এখন কষ্টটা কে পাচ্ছে শুনি? নীর ফাঁকা জায়গা পেয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। সাবাসের কানে এসে সেগুলো ক্রমাগত রেলগাড়ির মৃদঙ্গের ন্যায় বাজতে লাগলো। সেই কান্না সাবাস সহ্য করতে পারছে না, আর না পারছে নীরকে গিয়ে একটু সান্ত্বনা দিতে। ওর চোখের পানি মুছে দিয়ে বলতে,
আমি আছি তো। ছোট মানুষ, ভুল হতেই পারে। মাফ করে দিয়েছি তো। কাঁদিস না নিকি। এভাবে কতক্ষণ সময় কেটে গেল সেটা নীর জানে না। তবে চোখের পানি মুছে নিজেকে যথাসম্ভব সামলে নিয়েও ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সাবাস হঠাৎ ভয় পেল। নীরকে কেমন যেন অদ্ভুত লাগছে ওর কাছে। কি ভাবছে মেয়েটা? সাবাস দ্রুত মুখের মাস্ক আর মাথার ক্যাপটা পরে নিয়ে নীরের পিছু পিছু যেতে লাগলো। নীরকে ব্যস্ত রাস্তার সামনে থামতে দেখে সাবাসের বুক কেঁপে উঠল। ও দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। কিন্তু নীরকে একটা ট্যাক্সিতে উঠে বসতে দেখে সাবাস থেমে গেল। সাবাস নিজেই নিজের মাথায় থাপ্পড় মেরে বলল, বাল খুব পাকনা হয়ে গেছিস। নিকি কি তোর মতো বলদ যে গাড়ির নিচে গিয়ে গাড়ির সাথে প্রেম করবে? নীর ট্যাক্সি ভাড়া মিটিয়ে দুর্বল পায়ে বাড়িতে প্রবেশ করলো। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে হয়, তাই নীরকে আর ঘটা করে গলা ফাটিয়ে ম্যা করা লাগলো না। ও ড্রয়িং রুমে আসতেই দেখলো নাভিন আর রায়মা কেমন নিশ্চুপ হয়ে আছে। এটা অবশ্য নতুন না, সেই সাবাসকে বিয়ে করবে না বলার পর থেকে এমন হয়ে গেছে। কিন্তু ওর সাথে অত্যন্ত স্বাভাবিক আচরণ করে। এমনকি হাসান ভিলার সব মানুষই এমনভাবে বিহেভ করে যেন কিছুই হয়নি। যদিও সেই দিনের পর থেকে সাবাস ওর সাথে আর কথা বলেনি। সেই দিন রাস্তায় দেখা হওয়ার পর যেটুকু কথা হয়েছিল ব্যাস অতটুকুই। নীরকে দেখার সাথে সাথেই নাভিন আর রায়মা একযোগে মুচকি হাসলো। তবে নীর জানে এটা মন থেকে হাসি নয়। ওরা সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু নীরকে বুঝতে দিতে চাচ্ছে না কেউই। এই কিছুক্ষণ আগেও নির্ভাবত শাফিমকে সকলের সাথে পরিচয় করানোর পর সবাই আবার আগের মতো হাসি খুশি হয়ে যাবে, তাও আবার মন থেকে। সাবাসকেও একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা ভেবেছিল। ওর কাছে অনেক মেয়ের বায়োডাটাও ইতিমধ্যে কালেক্ট করে রাখা হয়ে গেছে। কিন্তু আজ সব শেষ হয়ে গেল। ওর সমস্ত চিন্তা পরিকল্পনা সব শেষ। নাভিন মিষ্টি এসে বলল, নির্মা, এত তাড়াতাড়ি সিরিয়ালে যে? আজ না তোমার বিকালেও একটা ক্লাস ছিল? ছিল বাবা, কিন্তু আমার শরীর ঠিক ছিল না, তাই চলে এসেছি। রায়মান নাভিন ব্যস্ত হয়ে ওর কাছে ছুটে এসে বলল, কি হয়েছে মা? খুব বেশি অসুস্থ তুমি? ডাক্তার ডেকে আনতে হবে নাকি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? রায়মা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, শাট আপ! আপনাকে বাবাকে বানিয়েছে গন্ড মূর্খ। নীর বাবা মায়ের ঝগড়া পাত্তা না দিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল। স্টপ বাবা মাম্মা। ওরা চুপ করলো না। নীর পুনরায় বলে উঠল, আমি সাবাস ভাইয়াকে বিয়ে করতে চাই। নাভিন আর রায়মা ঘোরের মধ্যে থেকেই বলল, ও আচ্ছা, ঠিক আছে, চলো যাই বিয়ে করতে। নিজেদের কথা বুঝতে পারতেই নাভিন আর রায়মা চকিতে মেয়ের দিকে তাকিয়ে বলল, কি? আজ হাসান ভিলার ড্রয়িং রুমে সবাই উপস্থিত। তুষার রকিং চেয়ারে বসে একটা বই পড়ছে, আর সেই চেয়ারের পেছনে হেলান দিয়ে মেহমেদও সেই বই পড়ছে। তুষার অনেকবার বলেছে পাশে আর একটা চেয়ার নিয়ে এসে বসতে, কিন্তু মেহমেদের নাকি এইভাবে বসে মজা লাগছে, তাই তুষার আর কিছু বলেনি। সাজিদ অন্য একটা রকিং চেয়ারে বসে নিজেও বই পড়ছে। আয়েশা আর শাহনাজ সোফায় বসে গল্প করছে। ওদের থেকে একটু দূরে সাবাস বসে বসে বাদাম খাচ্ছে। তানিয়া আর সিনু কিছুক্ষণ পর হাতে নাস্তার ট্রে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। সিনু নিজের হাতে ট্রেটা রাখতেই ওর ফোন বেজে উঠল। রায়মা ফোন দিয়েছে। সিনু সামান্য হেসে ফোনটা রিসিভ করে অপর পাশের কথা শুনতে লাগলো। ক্ষণকাল বাদে ও চিৎকার করে বলল, কি? নীর সাবাসকে বিয়ে করতে চায়? সিনুর দিকে সবাই চকিতে তাকালো। শাহনাজ তড়াক করে বসা থেকে উঠে মায়ের দিকে আস্তে আস্তে বলল, মাম্মা, কি বলছো? আমাকেও দাও, আমিও কথা বলবো। কিন্তু মায়ের কাছাকাছি আসার আগেই ধপ করে পড়ে গেল মেঝেতে। তানিয়ার হাত থেকে নাস্তার ট্রেটাও শব্দ করে পড়ে গেল। ওইদিকে সাবাস কাঁচতে শুরু করে দিয়েছে। আসলে ওর গলায় বাদাম আটকে গেছে, যেটা না ভেতরে যাচ্ছে আর না বাইরে আসছে। আয়েশা চটজল দিয়ে উঠতে গিয়ে মাঝপথে আটকে গেছে। ও মৃদু আর্তনাদ করে বলল, মাম্মা আটকে গেছি, উঠতেও পারছি না, বসতেও পারছি না। অন্যদিকে কথাটা শোনার সাথে তুষার রকিং চেয়ার থেকে উঠতেই মেহমেদের সেই চেয়ারের ওপর মুখ থুবড়ে পড়ে গেল। এতক্ষণ চেয়ারের ওপর সর্বশক্তি দিয়ে ভর দিয়েছিল কিনা। এত কিছুর মাঝে সাজিদ অত্যন্ত স্বাভাবিকভাবে থুতু হয়ে যাওয়া প্রত্যেকের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। খাকা নিস্তব্ধতার মধ্যে কয়েক মিনিট পার হয়ে গেল। আয়েশা পেটে হাত চেপে সোফায় বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। একটুর জন্য জানটা বেরিয়ে যায়নি ওর। সাবাস বাদামটা গিলে ফেলেছে বহু কষ্টে। এখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে।
মুখমণ্ডল অস্বাভাবিক রকম ঠান্ডা ওর। তানিয়া নিজের আধবুড়ো স্বামীকে মেঝে থেকে তুলে ওকে সোফায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি দিয়েছে, যা মেহমেদ ঢকঢক করে খেয়ে নিল। সাজিদ আর তুষার ওদের সকলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে এখনো। ক্ষণকালপাতে সাজিদ গলা খাকারি দিয়ে বলল, আর কোনো অসুবিধা থাকলে বলো, তাহলে সেই অসুবিধা উন্মোচন করার পরে না হয় আলোচনা করা যাবে। সাবাস ব্যতীত সবাই লজ্জিত ভঙ্গিতে সাজিদের দিকে তাকিয়ে বলল, নেই, সমালোচনা করা যাক। সাজিদ ফাঁপা শ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে বলল,